যারা আওয়ামী লীগ বিরোধিতা করেন কিংবা মনে প্রাণে চান এই দলটি ধ্বংস, আজকের যে ভিডিওটি সেটি তাদের জন্য খুবই গুরুত্ব। এর কারণ হলো, একটি মানুষ, একটি দেশ, একটি জাতি, একটি সম্প্রদায় কিংবা একটি পরিবার তখনই ধ্বংসপ্রাপ্ত হয় যখন তার মধ্যে আত্মোপলব্ধি না হয় কিংবা কোনো ধরনের রিনোভেশন এটি তারা না করে। তো সেই ক্ষেত্রে আমরা যেটি দেখছি এই মুহূর্তে, সেটি হলো আওয়ামী লীগের পতন হয়েছে এবং পতন হওয়ার পর আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ কথাবার্তা বলছেন জনসম্মুখে এসে, এটি আমাদেরকে আরো বিক্ষুব্ধ করে তুলছে। তাদের কারো মধ্যে অনুশোচনার বিন্দুমাত্র লক্ষণ নেই। তারা ফ্রি স্টাইলে এমনভাবে কথাবার্তা বলছেন, মনে হচ্ছে যেন তারা ক্ষমতায় আছেন অথবা কালকেই তারা আবার ক্ষমতায় এসে আবার বসবেন। এবং এই মুহূর্তে তারা অন ভ্যাকেশন, ছুটিতে আছেন। আর ছুটিতে তাদের থাকার কারণে কিছু মানুষ তাদের চেয়ারে, তাদের গদিতে বসে বসে লম্পঝম্প করছেন এবং তারা এখনই বাংলাদেশে এসে তাদের গলা টিপে। এবং এই দৃশ্য দেখার পরে, এই কথাবার্তা শোনার পরে আমরা যে যার মতো রাগ হচ্ছি এবং বিষোদ্গার করছি আওয়ামী লীগের বিরুদ্ধে যে এটি একটি ধ্বংসপ্রাপ্ত দল, অভিশপ্ত দল, এই দলের কোনোদিন হেদায়েত হবে। কিন্তু যারা আওয়ামী লীগের অভ্যন্তরে আছেন তারা খুব ভালো করে জানেন যে এখন দলের মধ্যে কি হচ্ছে দেশে এবং দেশের বাইরে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে আমার নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা, সেটি হলো যে বিএনপির যে দল, এই দলের কিছু গ্রাউন্ড ওয়ার্ক আছে, কিন্তু আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা এসেছিল 2009 সাল, সেই ক্ষমতা আসার জন্য তারা কিন্তু 10 বছর ধরে এদেশের একেবারে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী তাদের সবাইকে নিয়ে তারা কন্টিনিউয়াসলি 10 বছর কাজ করেছে। অর্থাৎ 2009 সনে তারা যে ক্ষমতা এসেছে, এটা 2001 সন থেকে তাদের প্রস্তুতি ছিল। ধানমন্ডিতে তাদের যে একটা অফিস, সে অফিসে ডক্টর এস টি ইমাম, আবুল মাল আব্দুল মুহিত, ডক্টর মশিউর রহমান থেকে শুরু করে অন্তত পক্ষে 20 থেকে 25 জন আন্তর্জাতিক মানের জ্ঞানী গুণী, তাদের মাধ্যমে অনেকগুলো সাব কমিটি সেখানে কাজ করতেন। কেউ অর্থনীতি নিয়ে কাজ করতেন, কেউ ব্যাংকিং নিয়ে কাজ করেছেন, কেউ ছাত্র রাজনীতি নিয়ে কাজ করেছেন, কেউ ক্যান্ডিডেট কারা কারা হবেন তাদেরকে নিয়ে কাজ করেছেন। এবং এই কাজের সাব কমিটির সংখ্যা 10 বছর, 2001 থেকে 2009। সেখানে সাবেক সেনা কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, এই সব বিষয়গুলো নিয়ে তারা অসংখ্য, অন্তত 100টি টিম, 20 জনের একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম ছিল। আর তাদের অধীনে অন্তত 100টি সাব টিম ছিল, যারা সারা বাংলাদেশে জরিপ করতেন, একটার পর একটা জরিপ। এই গেল একটা সাইট, যেটি ছিল ধানমন্ডিতে, যেটি আওয়ামী লীগের অফিস। এটিকে কেন্দ্র সুধা সদনের নিচতলা একটা অফিস ছিল সিআর। এটি মূলত সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে এই সিআরআইটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এটির অনেকগুলো সার্ভার এবং সাব সার্ভার ছিল, যাতে কোনো কারণে কোনো সংস্থা যদি এই অফিসে হানা দিয়ে তথ্য নিয়ে যায়, তাহলে তাদের যেন কোনো অসুবিধা না হয়। এই জন্য সিআই এর বিকল্প অনেকগুলো ডাটা সেন্টার ছিল। সেই ডাটা সেন্টার ধানমন্ডির আশেপাশে আরো 2-3টা অফিসে ছিল, ব্যাকসিমকো অফিসে ছিল এবং সাবির হোসেন চৌধুরী সাহেবের অফিসও ছিল। সিআরআই কি কাজ করত? সিআরআই যে কাজটি করছে সেটা হলো, প্রায় প্রতিদিন দেশের টেলিভিশন সংবাদ মাধ্যমে যে খবরগুলো ছিল, অন্তত 20 থেকে 25 জন ছিলেন যারা এই জিনিসগুলো কম্পিউটারে আউটপুট, মানে ইনপুট দিত। প্রত্যেকটি জিনিস তারা সেখানে দেওয়ার পরে ওর উপরে আরেকটা টিম কাজ করে। এই ইম্পোর্টের প্রেক্ষিতে, অর্থাৎ আজকে 100টি ঘটনা ঘটলো। সেই 100টি ঘটনা ঘটার পর সেখানে এটার প্রেক্ষিত জনমনে কি প্রতিক্রিয়া তৈরি হতে পারে, রাজনীতিতে কি প্রতিক্রিয়া হতে পারে, এগুলো বিশ্লেষণ করার জন্য আবার বুদ্ধিজীবী শ্রেণীর এক্সপার্ট একটা টিম সেখানে কাজ করে। তো সিআরআই এর এই টিমটি আর যেটা আওয়ামী লীগ অফিসের সেই যে টিমটি, এই দুটো টিমের সঙ্গে কোনো যোগাযোগ থাকতো না। এই দুটো টিমের, অর্থাৎ সিআই এর যে সর্বোচ্চ রিপোর্ট আর ওইটার যে সর্বোচ্চ রিপোর্ট কেবলমাত্র শেখ হাসিনা এটা তদারক করত। এই গেল দুটো। এর বাইরে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো, তাদের কাছ থেকেও তারা কিন্তু বিভিন্ন মতামত এবং জরিপ এবং তথ্যপাত্র আনঅফিসিয়ালি সেগুলো আনতেন। এবং এই কাজগুলো করার ফলে পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি নির্বাচনী এলাকা সম্পর্কে তাদের একটা স্পষ্ট ধারণা ছিল, কে জনপ্রিয় প্রার্থী এবং কে পাশ করে আসতে পারবে, কার অর্থনৈতিক অবস্থা ভালো, কার খারাপ, কাকে সাহায্য করতে হবে আর কাকে সাহায্য করতে হবে না অর্থনৈতিকভাবে। এই পুরো বিষয়গুলো তারা এত চমৎকারভাবে করেছেন যে অনেক প্রার্থী যারা কখনোই সুধা সদনে আসেননি, শেখ হাসিনার সঙ্গে তাদের কারোরই পরিচয় ছিল, কিন্তু দেখা গেল শেখ হাসিনার অফিস থেকে সেই প্রার্থীকে ডেকে এনে তার হাতে মনোনয়ন তুলে দেওয়া হয়েছে। আমি যখন 2008 সনে মনোনয়ন পেলাম, আওয়ামী লীগের জন্য এটা একটা বোম ব্রাস্টিং ছিল। এর কারণ হলো, ওখানে আখমদ জাহাঙ্গীর হোসেন নামক একজন খুব নামকরা আওয়ামী লীগ নেতা ছিলেন। তো তাকে বাদ দিয়ে যখন আমাকে দেওয়া হলো, সবাই বলার চেষ্টা করলো যে কে সে, এই গোলাম মোল্লা রনি কোথা থেকে, শেখ হাসিনা তাকে কোত্থেকে আন। কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনার সঙ্গে আমার ওই দিনের আগে কখনো 1-to-1 দেখা সাক্ষাৎ হয়। তিনি আমার নাম জানেন কিনা, অর্থাৎ 2008 সনে যখন আমি নমিনেশন পেলাম তার আগে তিনি আমার নাম জানতেন কিনা, এটাও আমার জানা ছিল না। কিন্তু আমার নির্বাচনী এলাকাতে আমার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের প্রেক্ষিতে দেখা গেল যে তিনি তার লোকের মাধ্যমে, ডক্টর হাসান মাহমুদের মাধ্যমে
আমাকে টেলিফোন করে আমার হাতে জাস্ট মনোনয়নটা তুলে দিলেন, এবং এটা আমার জন্য একটা বিস্ময়কর অভিজ্ঞতা ছিল, যে কথা আমি কাউকে বলতে পারছি না। তিনি দিলেন এবং দিয়ে বললেন যে, রনি, আমি তোমার বায়োডাটা পড়েছি, ইউ আর এ চ্যালেঞ্জিং। দেখুন 2008 সাল, তো 2008 সনে আমার নিজের কাছে মনে হতো যে আমি একজন ভীরু, আমি একজন কাপুরুষ, আমি একজন লাজুক, এবং আমি জনসম্মুখে কখনো বক্তব্য দেওয়া তো দূরের কথা, কোনো বিষয়গুলি আমার অভ্যাসের মধ্যে ছিল। কারোর সাথে আমার দ্বন্দ্ব ছিল না, সংঘাত ছিল না, মারামারি, কাটাকাটি, প্রতিযোগিতা আমার জীবনে কোথাও আমার এই কাজ করতে হয়। আমি যা কিছুই করেছি নিজের জন্য আমি আলাদা একটা পথ তৈরি করে ফেলেছি, এবং টিল নাও এখন পর্যন্ত যে পথে আমি একাই হাঁটি, যে পথে অন্য মানুষ হাঁটে আমি সেই পথে আমাকে হাঁটতে হয়। আমি সারাটা জীবনই আমার যতটুকু জ্ঞান বুদ্ধি দ্বারা আমি পরিচালিত হয়েছি, আমি ব্যবসার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, যাপিত জীবনের ক্ষেত্রে, এমনকি আমার ঘরের মধ্যে যখন আমি একান্তে আমার ছেলেমেয়েদের সঙ্গে থাকি, তখন আমি আমার নিজের জন্য একটা আপন ভুবন তৈরি করে নিই, যেখানে কোনো কিছু নিয়ে আমার পরিবারের কারোর সঙ্গে দ্বন্দ্ব সংঘাত হয়। তো এই মানুষটি কি করে চ্যালেঞ্জিং হয়? আমি তো কারোর সঙ্গে কোনো সংঘাতেই যাইনি। তো এই যে আমাকে চেনার যে ক্ষমতা আমার মধ্যে ছিল, আমি দেখলাম যে শেখ হাসিনার যে পুরো সেই উইংস তাকে আমার সম্পর্কে যে ধারণাটা দিয়েছে, এবং আমার বায়োডাটা তিনি পড়েছেন, এবং সেই বায়োডাটা আমি তৈরি করি। সেই বায়োডাটা তিনি পড়ে আমাকে বললেন যে, আমি তোমার বায়োডাটা পড়েছি, এবারে চ্যালেঞ্জিং বয়, তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম। এবং সেই চ্যালেঞ্জটা যে কতটা মারাত্মক ছিল, 2008 সনে যারা গলাচিপা দশমিনাতে আমার সঙ্গে নির্বাচনে ছিলেন তারা খুব ভালো করে যান, এবং সেই চ্যালেঞ্জে পাশ করে আসাটা একদিকে মৃত্যু, অন্যদিকে জীবন। সেটা কেবলমাত্র বিপদে যারা পড়েছেন তারাই বলতে পারে। অথবা 2018 সনে যে আমি বিএনপির মনোনয়ন প্রথমত নির্বাচনী এলাকায় গেলাম, যাওয়ার পরে পুরো এলাকাটি আমার জন্য একটা মৃত্যুকূপ হয়ে গেল। অন্য কোনো মানুষ হলে ওখানে যেতেই সাহস পেতেন না। আবার যদি কেউ যেতেন, মানে ওখান থেকে পালিয়ে আসতেন। আমাকে পালানোর জন্য কত মানুষ পরামর্শ দিয়েছে, হেলিকপ্টার পাঠাতে চেয়েছে, সরকারের বিভিন্ন গোয়েন্দা এজেন্সিগুলো আমাকে প্রলুব্ধ করেছে যে আপনি স্যার এখান থেকে চলে যান, আপনি যে কোনো সময় মরে যেতে পারেন। তো যা হোক, কিন্তু আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। কিন্তু আমি এই যে চ্যালেঞ্জ যে গ্রহণ করেছি, বা এখনো যে আমি প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করে এগিয়ে চলেছি, এটা শেখ হাসিনা দেখতে পেরেছে, বুঝতে পেরেছে। তো যা হোক, যেটা বলছিলাম যে এই চ্যালেঞ্জ বোঝার যে ক্ষমতা তারই আছে, যে নিজে চ্যালেঞ্জ ফেস করে আসছে। তো এই কারণে কি হলো যে আমি মনোনয়ন পেলাম, পাশ করে আসলাম। এরপরের ঘটনা তো অন্যরকম। এখন ওই 2008 সনের বাংলাদেশে সে নিভৃত একটা জায়গাতে, গলাচিপের মতো জায়গাতে, আমার মতো একজন অখ্যাত মানুষকে শেখ হাসিনার টিম কিন্তু খুঁজে বের করেছিল। তো কাজেই সেই শেখ হাসিনা এবং তার যে অভিজ্ঞতা, আরো 15 বছরের বিরূপ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কারণে তার আগের যে টিম বা টিম স্পিরিট, এটা কিন্তু কোনো অবস্থাতেই নষ্ট হয়ে যায়নি, এটি বরং আরো বেড়েছে। এই কথাটি আমি চিনি। এবং যেটি হচ্ছে সেটি হলো যে তিনি 2012 সনের পর একটা রাজনৈতিক চক্রের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। তারপর 2014 সনের পরে তিনি একটা রাধা চক্রের মধ্যে পড়ে গিয়েছিলেন, এবং 2018 সনে তিনি কেবল রাধা চক্র না, একটা আন্তর্জাতিক চক্রের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। আর 24 সনে তিনি তার কিচ্ছু করার ক্ষমতা ছিল না, ভারতের বাইরে জাস্ট একটা পুতুল হয়ে পড়েছিলেন।